বাংলাদেশের মৌলবাদ সরকারকে ঠান্ডা করার জন্য এই মুহূর্তে নরেন্দ্র মোদীর প্রশাসন ঠিক কী করতে পারে তা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও ইতিমধ্যেই আমি এনেছি। সেখানে আমি বলেছিলাম যে এই মুহূর্তে কি কি করা প্রয়োজন বা নরেন্দ্র মোদীর সরকার এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করে থাকতে পারে। কিন্তু সত্যি কি ভারতের ধৈর্যের বাঁধ ভাঙা উচিত? মশা মারতে কি কামান দাগা উচিত? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন যে অবিলম্বে ভারতের ওপার বাংলায় শান্তি সেনা পাঠানো উচিত, অর্থাৎ মিলিটারি ফোর্স পাঠিয়ে যারা শান্তি রেস্টোর করবে ওপার বাংলায়, তার জন্য অবিলম্বে ভারতের ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে মনে করছে বিজেপিরই এই রাজ্যের একজন বিরোধী দলনেতা। তাহলে কি তিনি কোনো তথ্যের ভিত্তিতে বলছেন? তার এই বক্তব্য সত্যি কি আমরা কোনোদিন দেখব যে নরেন্দ্র মোদীর সরকার হঠাৎ করেই একদিন বাংলাদেশে সেনা পাঠিয়ে সে দেশকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন? এই রকম কি কখনো আমরা দেখতে পেতে পারি? এই প্রসঙ্গেই আজকে আপনাদের সামনে আলোচনা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, আপনারা জানেন যে আরএসএস এর তরফ থেকে কড়া বক্তব্য পেশ করা হয়েছে বাংলাদেশ সম্পর্কে, এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা প্রশাসনের উদ্দেশ্যেও কিছু মেসেজ ছিল, সেটা আজকে দেখাবো। সেখানে মূলত বলা হয়েছে যে ওপার বাংলায় হিন্দুদের ওপর আক্রমণকে আটকানোর অবিলম্বে প্রয়াস করা উচিত, যেমন ইউনূস প্রশাসনের, তেমনি নরেন্দ্র মোদীর প্রশাসনকেও পদক্ষেপ নেওয়ার জন্য কে বলছে? স্বয়ং আরএসএস, যে বিজেপি পরিচালিত হয় আরএসএস দ্বারা। তাহলে কি ওপার বাংলায় সরাসরি যুদ্ধ ঘোষণার এটাকেই আমরা আগের স্টেপ হিসেবে ধরে নেব? ভারত কি সত্যি মিলিটারি পাঠিয়ে ওপার বাংলা করায়ত্ত করার বা শান্তি শৃঙ্খলা রেস্টোর করার চেষ্টা করতে পারে? আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে এই বিষয়ে আলোচনা তো করবই, কিন্তু তার আগে শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি বলেছেন। ভারতের অবিলম্বে শান্তি সেনা পাঠানো উচিত, সেটা তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত। নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। ৭১-এর 22% আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন, এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছে যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন। এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নামে, উদ্বাস্তু কলোনি, বাঘাযতীন উদ্বাস্তু কলোনি, বিজয়গড় উদ্বাস্তু কলোনি। শুনলেন বন্ধুরা, বিরোধী দলনেতা অনেক বড় মাপের রাজনৈতিকবিদ, তিনি আবেগ দিয়েও রাজনীতি করেন, যুক্তি দিয়েও রাজনীতি করেন। তবে এটা সত্য যে ভারতবর্ষ ঠিক কি পদক্ষেপ নেবে বা কি পদক্ষেপ নেওয়া উচিত, এটা কোনো রাজ্যের রাজনৈতিক নেতারা বলতে পারেন না। সেটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এমনকি বিজেপিও বলতে পারে না। তার কারণ অন্যান্য প্রত্যেকটি দেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের কি সম্পর্ক, বাংলাদেশের কি সম্পর্ক, ভারত যদি বাংলাদেশের ওপর কড়া কোনো অ্যাকশন নেয় তাহলে ভারতকে কি কোণঠাসা হতে হবে বিশ্বের অন্যান্য দেশের কাছে? এ নিয়ে নিশ্চিতভাবে আলোচনা পর্যালোচনা করার পরেই ভারতের তরফ থেকে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আগের পর্বেই আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। এবং আপনাদের সামনে আমি এটাও বলেছি যে যারা বলছেন ওপার বাংলায় সেনা পাঠিয়ে বাংলাদেশকে শায়েস্তা করতে হবে, তাদের জন্য আমি শুধু একটাই কথা বলবো, এটা কার্যত মশা মারতে কামান দাগার মতো ব্যাপার হয়ে যাবে। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে 20 কোটির মানুষ যে দেশে থাকে সেই দেশকে আমি মশার সঙ্গে কেন তুলনা করছি। দেখুন,
এটা সত্যি যে ভারতবর্ষ 140 কোটির দেশ আর ওপার বাংলা 20 কোটির দেশ, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি সংখ্যার দিক দিয়ে বলছি না যে সংখ্যার দিক দিয়ে ভারতের তুলনায় মশা, আমি সমস্ত দিক দিয়ে বলছি। সামগ্রিক অর্থনীতি বলুন কিংবা প্রতিরক্ষা খাতে ভারতের হাতে যা যা ওয়েপন রয়েছে তার 1% ওয়েপন নেই ওপার বাংলায়। ওরা যদি যুদ্ধ করতে আসে তাহলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই নির্বাচনে যেমন বলেছিলেন ওই হাতাখুন্তি নিয়ে কিন্তু তাদের যুদ্ধ করতে আসতে হবে, কিন্তু ভারতের কাছে যা অস্ত্র সামরিক সরঞ্জাম রয়েছে তার 1% ব্যবহার করার প্রয়োজন হবে না ওপার বাংলাকে শায়েস্তা করার জন্য। আর আমি সামরিক আক্রমণ তো ছেড়েই দিলাম, ওপার বাংলাকে ঠান্ডা করার জন্য সামরিক আক্রমণের কোনো প্রয়োজনই নেই, কারণ তথ্য বলছে বাংলাদেশ মোট আমদানির 18%ই তারা আমদানি করে থাকে ভারত থেকে, এবং তার মধ্যে রয়েছে বস্ত্র শিল্পের জন্য তুলোর সিংহভাগই যায় যেমন ভারত থেকে, তেমনি আবার ভারত থেকে রপ্তানি হয় চাল, গম, পেঁয়াজ, মশলা, রসুন, ডিম, পেট্রোপণ্য থেকে যন্ত্রাংশ, শিল্পের কাঁচা মাল, এই সমস্ত কিছুই বাংলাদেশে সরবরাহ করে থাকে ভারতবর্ষ। তসলিমা নাসরিন বাংলাদেশের জামাত সমর্থকদের কাছে প্রশ্ন রেখেছেন যে ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ কি খেয়ে বাঁচবে, ভারত যদি জল বন্ধ করে দেয় কিংবা বিদ্যুতের সরবরাহ যদি কেটে দেয় তাহলে বাংলাদেশের কি পরিস্থিতির সৃষ্টি হবে, ভারতবর্ষ যদি তুলো রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে সে দেশের মানুষ জামা কাপড় পরার পর্যন্ত তাদের সামর্থ্য থাকবে না। আর এই সমস্ত সামর্থ্য কি চীন পাকিস্তান বললেই করে দেবে? পাকিস্তান এমনিই দেউলিয়া দেশ, তাদের হাতে এমনিই কোনো সম্পত্তি নেই, তাদের কোনো প্রশ্নই উঠছে না কোনো সাহায্য করার। আর চীনের যদি কথা বলেন তাহলে নিশ্চিতভাবে অর্থনৈতিক দিক দিয়ে চীন সাহায্য করতেই পারে, কিন্তু ভারতে যে সমস্ত সামগ্রিক উৎপাদন হয় যেগুলো বাংলাদেশের প্রয়োজন সেগুলো তো আর চীনে উৎপন্ন হয় না যে চীন সেগুলো চাইলেই তারা পাঠিয়ে দেবে। তাই ভারতের হাতে লাঠাইও রয়েছে, ভারতের হাতে সুতোও রয়েছে। ভারত এখন সুতো ছেড়ে যাচ্ছে এটা দেখার জন্য এই খ্যাপা ঘুড়ি কতটা ক্ষিপতে পারে, তারপরেই ভারতের কাছে সামরিক কোনো শক্তি প্রয়োগ করার প্রয়োজন হবে না, একটা মশা মারতে কামান দাগার কোনো প্রয়োজন নেই, সে কথা আপনাদের সামনে আমি বারবার বলেছি। তবে হ্যাঁ, এই কথা সত্যি যে ইতিমধ্যেই ভারতের ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা যা যা সিদ্ধান্ত নিতে শুরু করেছে সেটাই বাংলাদেশিদের জন্য যথেষ্ট। কেন আপনাদের দেখিয়েছিলাম যে ভারতের হাসপাতালগুলো তারা একের পর এক হাসপাতাল, কেউ ব্যক্তিগত ডাক্তাররা তারা বলছেন যে কোনো বাংলাদেশির আমরা চিকিৎসা করাবো না। গতদিনে মানিকতলার একটি হাসপাতালের বক্তব্য শুনিয়েছিলাম, সেই ডাক্তারবাবু বলেছিলেন আমরা সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে বাংলাদেশ থেকে আগত কোনো রোগীর চিকিৎসা আমরা করব না, সেটা আপনাদের শুনিয়েছিলাম, পারলে আজকেও নয় একবার শুনিয়ে দেবো। আজকে নতুন যে তথ্যটা আপনাদের দেব, ভারতের আরো একটা হাসপাতাল তারা সিদ্ধান্ত নিয়েছে ওপার বাংলা থেকে যারা চিকিৎসা করাতে আসবেন তাদের চিকিৎসা করা হবে না, যারা ভারত মাতার পতাকাকে অবমাননা করে তাদের চিকিৎসা ভারতবর্ষের কোনো হাসপাতাল করবে না বলে একের পর এক হাসপাতাল কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে। আমার মনে হয় এটুকুই যদি আমরা কনফার্ম করতে পারি তাহলে ওপার বাংলার মানুষরা এমনিই টাইট হয়ে যাবে। আসুন আরো একটা বক্তব্য আপনাদের শোনাবো যেটা আগে শোনায়নি। देखिए, आप लोग जो इशू लेके आए हैं, एक भारतीय होने के नाते इतना निश्चित है कि आप लोगों का जो इमोशन, जो सोच, जो भावना लेके आए हैं उसका मैं पूर्ण तरह से इज्जत करता हूं, उसका सम्मान करता हूं और उसी भावना के साथ आप लोगों के साथ खड़ा हूं। भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम। तो इसी भावना के साथ न केवल मैं आपके साथ खड़ा हूं, आप लोगों के 2-4 जो लीडरशिप टीम आई है उनकी भावनाओं के साथ खड़ा होके उसीलिए मैं नीचे आया हूं, आप लोगों को सांत्वना और आश्वासन देने के लिए कि जो आप समझते हैं उस देश के, उस प्रदेश के, बांग्लादेश के लोगों को अभी सर्व नहीं करना है, क्योंकि उन्होंने ना हमारा अपमान किया है, हमारे लोगों के साथ बहुत बुरा सलूक भी किया है। इसी भावना के साथ मैं आपको आश्वासन देता हूं कि हम उस देश के लोगों को कोई भी सर्विस नहीं दे रहे हैं और उनको सर्व नहीं कर रहे हैं। শুনলেন বন্ধুরা, এরকম আপনাদের প্রচুর ভিডিও দেখিয়েছি যে ইন্ডিভিজুয়াল মানুষ
কিংবা ইন্ডিভিজুয়াল হাসপাতালগুলো তারা একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ওপার বাংলার যারা রোগীরা আসবেন তাদের চিকিৎসা পরিষেবা আমরা বন্ধ করে দেবো। কেন বন্ধ করব? তার কারণ হচ্ছে তোমরা যদি আমাদের দেশকে সম্মানই করতে না পারো তাহলে তোমাদের ওই ক্ষুদ্র স্বার্থের জন্য আমরাই বা কেন লড়াই করব? এই প্রশ্ন তো নিশ্চয়ই উঠবে জাতীয়তাবাদের মত থেকে। তবে এই তথ্যও আপনাদের সামনে আমি আবার দেখাতে চাইবো যে ফিরহাদ হাকিম তিনি কি বলছেন। তরুণজ্যোতি তেওয়ারি তিনি একটা পোস্ট করেছেন, পোস্ট করে লিখেছেন ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা হয়েছে এবং সেই ক্ষেত্রে মমতা ক্যাবিনেটের এক মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কষ্ট পাওয়ার তো কথা নয়। পাকিস্তান অথবা বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কেউ উল্টোপাল্টা করলে হাকিমবাবু কি ছেড়ে কথা বলতেন না? সেখানে হিন্দুস্তান টাইম বাংলার একটা ফুটেজ দেওয়া রয়েছে, লেখা রয়েছে জাতীয় পতাকার অবমাননা হলেও বাংলাদেশি রোগীদের শহরে চিকিৎসা পাওয়া উচিত মত ফিরহাদের। অর্থাৎ ফিরহাদ হাকিম যিনি মনে করেন যে তাদের ওই খিদিরপুর এলাকাতে একটা মিনি পাকিস্তান রয়েছে, তিনি মনে করছেন যে ওপার বাংলায় যতই ভারতের পতাকাকে নিয়ে অবমাননা করুক না কেন তাদের চিকিৎসা পরিষেবা কোনোভাবেই ব্যাহত হওয়া উচিত নয়। অর্থাৎ ওপারে যতই হিন্দুদের উপর আক্রমণ হোক না কেন তারা যেন আমাদের দেশে এসে যথেষ্ট আপ্যায়ন পান, তার জন্য কিন্তু খুবই চিন্তিত ফিরহাদ হাকিম মহাশয়। এটা হচ্ছে আমাদের প্রবল আপত্তি আছে, কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করবো, এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। সুতরাং সেখানে আমাদের মানবিকতায় ইয়ে হবে। নিশ্চিতভাবে বাংলাদেশে এটা হচ্ছে আমাদের প্রবল আপত্তি আছে, কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করবো, এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। সুতরাং সেখানে আমাদের মানবিকতায় ইয়ে হবে। অথচ শুনেছেন এই যে সেকুলারপন্থী ফিরহাদ হাকিম মাঝে মাঝেই বলে ওঠেন যে আমি কালী পুজো করি, আমি দুর্গা পুজো করি, আমাকে এই ধরনের জাতপাতের নোংরা আক্রমণ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। কখন এই কথাটা বলেছিলেন না? যখন ফিরহাদ হাকিম মহাশয় বলেছিলেন যারা অন্য সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন তাদের অবিলম্বে উচিত যে মুসলিম সম্প্রদায়ে কনভার্ট হয়ে যাওয়া, আল্লাহ তাতে খুশি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মিনিস্টার, তিনি ক্যাবিনেট মিনিস্টার থাকাকালীন এই এক বছরের মধ্যে যে বক্তব্যটি বলেছেন, এই বক্তব্য নিয়ে যখন বিজেপি বিধানসভায় কার্যত হইচই শুরু করে দিয়েছিল, প্রতিবাদের ঝড় তুলেছিল, তখন ফিরহাদ হাকিম মহাশয় বলেছেন আমি কালী পুজো করি, আমি দুর্গা পুজো করি, চেতলা অগ্রণীতে আমাকে নিয়ে এই সমস্ত মন্তব্য বলা হবে। অথচ আজকে শুনেছেন যে এই গোটা বাংলাদেশে যে সমস্ত হিন্দুদের উপর অত্যাচার চলছে তার কড়া নিন্দা করেছেন। গলার স্বরেই বুঝতে পারবেন যে নিন্দাটা কতটা কড়া, নাকি নিন্দাটা করতে হয় বলে করতে হচ্ছে। আপনারা ফিরহাদ হাকিম মহাশয়ের কোনো বক্তব্য টিভির পর্দায় শুনেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছেন? যদি কেউ শুনে থাকেন আমার গোচরে আনতে পারেন, কিন্তু আমি অন্তত যতক্ষণ প্রোগ্রাম দেখেছি বা যতগুলো প্রোগ্রাম দেখেছি তাতে ফিরহাদ হাকিম মহাশয়ের এই মন্তব্য আমি বলতে শুনিনি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের সেকুলার। বিকাশ ভট্টাচার্য কোথায় গেল একটু কেউ বলতে পারবেন? বিকাশ ভট্টাচার্য তিনি প্রখ্যাত আইনজীবী, তাকে যথেষ্টই আমি সম্মান করি, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি এই মুহূর্তে গেলেন কোথায় বলুন তো? এই যে এত বাইট দিয়ে বেড়ান, ইউটিউবাররা গেলেই এত এত কথা বলতে তিনি শুরু করে দেন, কথা বলতে বেশ ভালোই বাসেন ভদ্রলোক, কিন্তু গেলেন কোথায় তাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি সুজন চক্রবর্তী বড় বড় কথা বলেন, প্রচুর কথা বলেন, কোথায় গেলেন বলুন তো? একটা তো মিছিল করতে দেখলাম না, বা প্রকাশ্যে তীব্র নিন্দা করতে তো দেখলাম না। কোথায় হারিয়ে গেলেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা কেন আমি কথা শুনতে পাচ্ছি না? খুব অবাক লাগছে কিভাবে তারা হিন্দুদের উপর ওপারের আক্রমণকে নিন্দা করছেন, কতটা ধিক্কার জানাচ্ছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজই বা কি, বা মনের কত গভীর থেকে তারা সেই ধিক্কারটা জানাচ্ছেন, এটা শুনতে বড় আগ্রহ হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একবার শুনতেও পারলাম না যে এত বড় ঘটনা নিয়ে তারা প্রতিবাদ করলেন। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম বলে কথা, তারপরে আবার ইন্ডিজোটের শরিক, সেখানে কি সংখ্যালঘু সম্প্রদায়কে এইভাবে রাগিয়ে দেওয়া যায়? ওপার বাংলায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে হোক, তাদের মধ্যে থেকে একটা বিরাট অংশের মানুষ একসময় ওপার বাংলাতেই থাকতেন এবং ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসে তারা ভাবছেন আমরা নিশ্চিন্তিতে রয়েছি, কেন বাবা আমাদের যে ভোটাররা রয়েছে তাদেরকে এই সমস্ত মন্তব্য করে আবার খেপিয়ে দেওয়া কেন, তারা যদি আমাদের পাশ থেকে সরে যায়। দেখুন, সিপিএম এমনিই শূন্য, তৃণমূলের ব্যথা নয় বুঝতে পারি যে তারা সংখ্যালঘুদের 98% বা 98% ভোট পায়, তাদের নয় মাথা ব্যথার একটা কারণ আছে না হয় বুঝলাম, কিন্তু ওই কংগ্রেস সিপিএম এর ব্যাপারটা কি বলুন তো? আমি তো বুঝতে পারলাম না। এমনিতে তারা হিন্দুদেরও ভোট পায় না, মুসলমানদেরও ভোট পায় না, তারা ভোটই তো পায় না, এমনিতেই তারা শূন্য।
কাজে তাদের ভয় পাওয়ার তো এমনিই কোনো কারণ ছিল না। বরঞ্চ এখানে প্রতিবাদ যদি করতে পারতেন তাহলে সাধারণ মানুষ, এই হিন্দু মুসলমান সকলেই বুঝতে পারতেন যে এদের মেরুদণ্ডটা বড় সোজা। এরা সত্যকে সত্য বলতে পারে, মিথ্যাকে মিথ্যা বলতে পারে, সাদা বা কালোকে সাদা বা কালো বলতে পারে। কিন্তু কোথায় হারিয়ে গেল বলুন তো? আর আপনারাও কি একবার ভেবে দেখবেন নাকি যে যারা সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসেন, একবার কি ভাববেন? নাকি ভাবাটা অন্যায় হয়ে যাবে বুঝতে পারছি না, যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের পরেও এদের মুখ বুজে থাকাটা এটাই স্বাভাবিক বলে আপনারাও মনে করছেন নাকি? দেখুন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অত্যাচার মুখ বুঝে সহ্য করে নেবেন কিনা, কিংবা অত্যাচারের বিরুদ্ধে যেখানে সুযোগ পাবেন অন্তত নিজের বক্তব্য কোনো সাম্প্রদায়িক উস্কানির মধ্যে না গিয়ে ভালোকে ভালো, খারাপকে খারাপ, হিন্দু মুসলমানের আমি প্রথম দিন থেকে বলছি এর মধ্যে কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে মানুষের বা মানবতার বিরুদ্ধে আক্রমণ। সেই মানবতার বিরুদ্ধে আক্রমণ করতে যাদের পিঠ কেঁপে যায়, যাদের বুক কেঁপে যায়, তারা কি সত্যি কোনো রাজনৈতিক দল, তাদের ভোটের লাইনে দাঁড়িয়ে যারা ভোট দিচ্ছেন তারাও কি সমান অপরাধে অপরাধী হচ্ছেন না? এই প্রশ্নটা কি একবার করতে পারবেন বিবেকের কাছে দাঁড়িয়ে? দেখুন, যদি করতে পারেন এবং এর উত্তরটা কি পান আপনারা একবার লিখে জানান তো আজকের পর্বে। এনিওয়ে, এখনকার মতো এখানেই শেষ করলাম।